মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে, ভয়েস অব আমেরিকাকে প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম সিটি নির্বাচন অবৈধ ঘোষণা আদালতের। সাবেক সংসদ সদস্য জ্যাকব ও সাবেক ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম গ্রেপ্তার। এবং ফেনীতে নিজাম হাজারীর সন্ত্রাসের সাম্রাজ্য, মুখ খুলছেন সাধারণ মানুষ। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগদানের আগে তিনি ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন। সাক্ষাৎকারটি গতকাল প্রচার হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত। সেটা আপনি ইচ্ছে করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো না, সেটা সরকার তো কোনো মত দেয় না এই পর্যন্ত। কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর 12টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন। 2021 সালের 24 ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন নির্বাচন কমিশনার সহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় বিবাদী করা হয়েছিল চসিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, নির্বাচন কমিশনারের সচিব, প্রধান নির্বাচন কমিশনার আবুল মঞ্জুর, এম এ মতিন, খোকন চৌধুরী, মোহাম্মদ ওয়াহিদ মুরাদ ও মোহাম্মদ জান্নাতুল ইসলামকে। তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম ওরফে জ্যাকব ও সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। জ্যাকবকে সকাল 10টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্যাকব ও জাহাঙ্গীরকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকব উপমন্ত্রী ছিলেন। অন্যদিকে জাহাঙ্গীর আলম ছিলেন নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব। ডিএমপি জানিয়েছে, সাভার থানার একটি মামলায় জ্যাকবকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর আলমকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। তবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়, জাহাঙ্গীর আলম ডামি নির্বাচনের কারিগর। 2024 সালের জাতীয় নির্বাচনের সময়ও তিনি ইসির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত মে মাসে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলি করা হয়। রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা এক হত্যা মামলায় সাবেক বস্ত্র পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত। সকালে তাকে নারায়ণগঞ্জ কারাগারে থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 25 আগস্ট গত রাতে ঢাকার শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আটকের পর থেকে বেশ কয়েকটি হত্যা মামলায় রিমান্ডে ছিলেন তিনি। আবেদন করে এবং তাকে সোনারেশ দেখানো হয়। আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত থাকলেও জামিনের কোনো আবেদন করেন নাই এবং বিজ্ঞ আদালত যেহেতু আজকেই তাকে সোনারেশ দেখাইছেন, সেজন্য রাষ্ট্রপক্ষ রিমান্ডের বা অন্য কোনো আবেদনের সুযোগ পান নাই। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। আজকে শুধুমাত্র সোনারেশ দেখানো হয়েছে, যাতে এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হইল। আজকে পুলিশের যারা কাজে যোগ দেয়নি, তারা আর পুলিশ সদস্য নেই, তারা সন্ত্রাসী হিসেবেই বিবেচিত হবে, এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
অন্যদিকে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। জড়িতদের অনেককেই চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে দুই উপদেষ্টা এসব কথা বলেন। শ্রম উপদেষ্টা বলেন, নিহত শ্রমিকের পরিবারকে সরকার ও বিজিএমইএ এর পক্ষ থেকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের ভেতরে ঢুকে যেসব অনুপ্রবেশকারীরা প্রথমে গুলি ছুঁড়েছিল তাদের চিহ্নিত করা হয়েছে। গুজব ছড়িয়ে পুলিশ ও শ্রমিকদের মুখোমুখি করা হয়েছে বলেও অভিযোগ করেন শ্রম উপদেষ্টা। গতকাল শ্রম এলাকায় শ্রমিকের মৃত্যুতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের সংস্কারের কাজ করবে গঠিত কমিটি। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার দুর্গাপূজা ভালোভাবে এবং নির্বিঘ্নে হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। বাট এইটারে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে, এবং আমি আশা করব আইনশৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। আমরা শ্রমিক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাই না। প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখেছেন, যেখানেই এতদিন ধরে আন্দোলন সেখানে চলছে, অসন্তোষ আছে, সেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মিডিয়েটর হিসেবে কাজ করেছে। বকেয়া বেতন, সঠিক সময়ে বোনাস সহ বিভিন্ন দাবি নিয়ে আশুলিয়া থানার সামনে গতকাল সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে করে ঢাকা আরিচাও নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং বাইপাইল আবদুল্লাপুর সড়ক স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি চরমে। গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছে অনেক মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী ও চাকরিজীবীরা। গতকাল সোমবার সকাল 9:30 থেকে টানা 24 ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন বার্ডস গ্রুপের পোশাক শ্রমিকরা। কোনো ধরনের আশ্বাস না পেয়ে এখনও সড়ক অবরোধ করে রেখেছেন তারা। সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। বকেয়া বেতন, সঠিক সময়ে বোনাস সহ বিভিন্ন দাবি নিয়ে আশুলিয়া থানার সামনে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সেখানকার পরিস্থিতি জানাতে আশুলিয়ার বাইপাল বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, এই মুহূর্তে সড়কের পরিস্থিতি কি জানাবেন? যানজট কেমন দেখছেন, আর যারা আন্দোলন করছেন শ্রমিকরা কি বলছেন, আর প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এই মুহূর্তে জানাবেন। ধন্যবাদ টুম্পা। এই মুহূর্তে রয়েছে আমি একদম বাইপাল স্ট্যান্ডে, যেখানে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। তবে গতকাল 9:30 থেকেই কিন্তু শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা রাস্তা ব্যারিকেড দিয়েছে। তারই প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই ব্যারিকেড অব্যাহত রয়েছে এবং তারা কিন্তু একটুও সেখান থেকে সরেনি, যে কারণে আপনি দেখছেন যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সাভার এবং এই বাইপেলের আশুলিয়া এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং আবদুল্লাপুর বাইপেল মহাসড়ক এবং ঢাকা রিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজট সৃষ্টি নিরসনে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে আপনি একটা বিষয় জানিয়ে রাখি, যেখানে কিন্তু এখানে কিন্তু পণ্যবাহী বিভিন্ন ট্রাক এবং যেমন মাছের গাড়ি এবং এছাড়াও কিন্তু সবজির গাড়িগুলিও কিন্তু আমরা লক্ষ্য করেছি একইভাবে সেখানে স্টপ রয়েছে, এখান থেকে কিন্তু তারা করছে না। এবং ড্রাইভারদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমাদের গাড়িতে যে সমস্ত সবজি বা মাছ রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পথে। একটানা প্রায় 32 থেকে 33 ঘন্টা কিন্তু এই আন্দোলন চলছে এবং সকাল থেকে কিন্তু দফায় দফায় বিভিন্ন রকমের শ্রমিকদের সাথে কথা হচ্ছে, কিন্তু তারা বলছে যে আমরা একবারের জন্য আমরা এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত মালিক পক্ষ আমাদের দাবি দেওয়া মেনে না নেয়। এই ছিল সর্বশেষ আমার কাছে একদম বাইপেল মহাসড়ক আবদুল্লাপুরের যে রোড থেকে সর্বশেষ আমরা চলে যাচ্ছি এখন স্টুডিওতে টুম্পার কাছে। টুম্পা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বকেয়া বেতন, বোনাস সহ বিভিন্ন দাবি নিয়ে আশুলিয়া থানার সামনে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সে সম্পর্কে জানাচ্ছিলেন প্রতিনিধি কামরুজ্জামান। দেশের খবর এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
এক দফা দাবিতে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতাল সহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছেন নার্স ও মিডওয়াইফরা। 3 ঘন্টার কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। দাবি না মানলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। স্বজনকে রক্ত দিতে চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেলে এসে নার্সদের কর্মবিরতির কারণে 3 ঘন্টায়ও তা পারেননি এই তরুণ। উপকার করতে এসে উল্টো ভোগান্তিতে পড়ে ক্ষিপ্ত হন তিনি। ডাক্তার নাই, নার্স নাই, ওই নাই, তেন নাই, সবাই এখানে কেউ নাই, রুগী মারা যাচ্ছে। আমি অনেক ক্লান্ত, আমি এখানে ব্লাড দিতে আসছি। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি চলে। এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনরা। নার্স যত আছে তারা তো মাঠে নেমে আসছে, এখন মেডিকেলে রোগীরা তো ট্রিটমেন্ট পাইতেছে না, কারণ তারা সকালের ইনজেকশন এখন তো দিতে পারে নাই। নার্সদের দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে আমলাসহ ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন করা। এই যে ক্যাডার প্রশাসন, এরা কিন্তু যুগ যুগ ধরে নাই, 16 সাল থেকে আছে অদ্য অবধি কোনো রকম প্রফেশনাল ডেভেলপমেন্টাল কাজ আমরা দেখি নাই। নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক যিনি আমলা, তাদেরকে অপসারণ করে আমাদের নার্স দিতে হবে। আমাদের যারা যোগ্য এবং অভিজ্ঞ নার্স, তারা আমাদের এই উচ্চ পদগুলোতে তারা বসুক এবং আমাদের এই স্বাস্থ্যসেবার মান উন্নত করুক। বুধবার সকাল 9টা থেকে 5 ঘন্টা পূর্ব ঘোষিত কর্মবিরতি পালন করবেন নার্স ও মিডওয়াইফরা। আমাদের দাবি, যদি এই বৃহস্পতিবার 12 ঘন্টা যে লাগাতার 12 ঘন্টা যে কর্মবিরতি দেওয়া হয়েছে, এর মধ্যে যদি দাবি দেওয়া মেনে না হয়, তাহলে পরবর্তী দিন থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। কর্মবিরতির সময় হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি, ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ ও এইচডি ইউনিট কর্মবিরতির আওতামুক্ত রাখার কথা জানান তারা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নার্সদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। একসময় ফেনীর কিং খ্যাত ছিলেন জয়নাল হাজারী। ঘটনাচক্রে ফেনীর রাজনীতির নিয়ন্ত্রণ চলে আসে আরেক হাজারীর হাতে। তিনি তারই একসময় ড্রাইভার নিজামুদ্দিন হাজারী। 1 দশকেরও বেশি সময় ধরে ফেনীর রাজনীতিতে একক সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। শেখ হাসিনার সরকারের পতনের পর নিজাম হাজারীর বিরুদ্ধে উঠেছে টেন্ডার বাণিজ্য, সম্পত্তি দখল ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ। মানুষের ক্ষোভের আগুনে পড়েছে তার প্রাসাদ। যেন রাজপ্রাসাদ, হেলিপ্যাড, শৌখিন বাগান, ঝর্ণা, লেকের উপরে ব্রিজ পেরিয়ে সুরম্য অট্টালিকা। ফেনী শহরের মাস্টারপাড়ায় 5 একর জায়গা জুড়ে সাবেক সংসদ সদস্য নিজাম হাজারী গড়ে তুলেছেন 500 কোটি টাকার বিলাসবহুল এই বাড়ি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার ক্রোধের আগুনে পুড়েছে দখল, অবৈধ আয়ে গড়া তার সাম্রাজ্য। ফেনীতে নিজাম হাজারীর রাজনীতি শুরু জয়নাল হাজারীর ছায়াতলে 1996 সালে। তারপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে হ্যাট্রিক এমপি। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে 8টি হত্যা মামলার প্রধান আসামি নিজামুদ্দিন হাজারী পালিয়ে দেশ ছাড়েন। কোনো কিছু জিজ্ঞাসাবাদ নাই, কিচ্ছু নাই। লালফেলা গাড়ায় এরপরে চারিগুণ দিয়ে এরিয়া টেরিয়া করি, সব কিছু করি। এরপরে আমাদেরকে বলছে যে কাগজপত্র নিয়ে আসেন। জোর করেই ওনার বাহিনী দিয়া নিয়ে গেছে। খালি আমি নয়, এইভাবে বহু জনের থেকে এইভাবে নিছে। আমার বাড়িতে আসে অস্ত্রটা গেছে, যদি আমরা না করি, রেস্টুরেন্ট না দিই। মানুষের জায়গা জমি জবরদখল করে নিজের নামে প্রস্তাবিত কারিগরি মহাবিদ্যালয়, স্ত্রীর নামে মসজিদ ও বাবা মায়ের নামে মাদ্রাসা কমপ্লেক্স করেছেন। শ্মশান দখল করে বানিয়েছেন গরুর খামার। কারো জমি বা বাসাবাড়ি, কোথাও হাট বাজার, বাস স্ট্যান্ড, সবকিছুতেই দখলদারিত্বই যেন ছিল প্রবল প্রতাপশালী সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর রুটিন কাজ। এতদিন হামলা মামলা আর হত্যার শিকার হওয়ার ভয়ে মুখ খুলতে পারেনি মানুষ। এখন বলছেন প্রতিবাদ না, শুধু বলছে। কাউকে শারীরিকভাবে নির্যাতন করছে, কাউকে আবার হামলা দিয়ে ভয় করে আবার কাউকে উঠাই নিয়ে আসে, নির্বিচারে তাদেরকে মারধর করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নিজামুদ্দিন হাজারী ও তার স্ত্রীর সম্পদ দেখিয়েছেন 154,60,60,468 টাকা। 10 বছরে তার সম্পদ বেড়েছে প্রায় 30 গুণ। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
দেশের খবর এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। সুনামগঞ্জের ধর্মপাশায় আগুনে পুড়ে একই পরিবারের 6 জনের মৃত্যু। কুষ্টিয়ার দৌলতপুরে আকস্মিক বন্যা, পানিবন্দী হাজার হাজার মানুষ। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুনামগঞ্জের ধর্মপাশায় ঘরে আগুন লেগে বাবা মা এবং তাদের 4 শিশু সন্তান পুড়ে মারা গেছে। মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল এলাকার সরকারি আশ্রয়ণ কেন্দ্রে মর্মান্তিক এই ঘটনা ঘটে। একই পরিবারের 6 জনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মৎস্যজীবী এমারুল মিয়া পরিবার নিয়ে ধর্মপাশার সিমের খালের এলাকার সরকারি আশ্রয়কেন্দ্রের একটি ঘরে বসবাস করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতে তিনি স্ত্রী ও 4 শিশু সন্তান নিয়ে ঘুমাতে যান। রাত 12:30টার দিকে তাদের ঘরে ধোঁয়া ও আগুন দেখে পড়শিরা ছুটে যান। ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ ছিল। এলাকাবাসীর আগুন নেভানোর চেষ্টার মাঝেই ভস্মীভূত হয়ে যায় ঘরটি। ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান পরিবারের কর্তা এমারুল মিয়া, তার স্ত্রী পল্লী আক্তার, 9 বছর বয়সী ছেলে পলাশ, 7 বছরের ফরহাদ, 5 বছরের মেয়ে ফাতেমা এবং 3 বছর বয়সী শিশু ফারুক। আগুনে পুড়ে একটি পরিবারের নিঃশেষ হয়ে যাওয়ায় স্তব্ধ প্রতিবেশীরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমি প্রথম ভাবছি যে কারেন্টের আগুন, গ্রামের সবাই লইয়া যায় দেখি না কারেন্টের আগুন না, ভিতরে আগুন দিয়ে চালের উপরের দিকে আগুন আছে। তখন আমরা কি করছি, এই যে ঘরে দৌড়, এই যে বড় ওই যে মুসল্লাবাই টাকা ফাটা আসছিল, ওই ফাটাগুলা লইয়া কেউ সাবল লইয়া দরজা ভাঙবার চেষ্টা করছি। তারপরও ভাঙ্গিয়া স্যার পারলাম না। যখন দরজা ভাঙ্গিয়া যখন আমরা রূপ করছি ঢুকতাম, তখন আগুন আইয়া আমরা গ্রাহ করে যাচ্ছি। সংবাদ পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা গিয়ে দেখি যে ওখানে যে 6 জন যারা মারা গেছেন তাদের লাশগুলো আসলে কোনো কিছু অবশিষ্ট নেই, চেনার কোনো সুযোগ নেই। এক কথা বলতে বিধ্বস্ত। প্রত্যক্ষদর্শীদের মতে আমরা অনেক খোঁজখবর নিয়েছি, কেউ আসলে ঘটনার সূত্রপাত কি এটা সুস্পষ্ট করে কিছু বলতে পারছেন না। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে, ভয়েস অব আমেরিকাকে প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম সিটি নির্বাচন অবৈধ ঘোষণা আদালতের। সাবেক সংসদ সদস্য জ্যাকব ও সাবেক ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম গ্রেপ্তার। ফেনীতে নিজাম হাজারীর সন্ত্রাসের সাম্রাজ্য, মুখ খুলছেন সাধারণ মানুষ। সুনামগঞ্জের ধর্মপাশায় আগুনে পুড়ে একই পরিবারের 6 জনের মৃত্যু। কুষ্টিয়ার দৌলতপুরে আকস্মিক বন্যা, পানিবন্দী হাজার হাজার মানুষ। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।